তোমাদের অ্যাটোপিক ডার্মাটাইটিসের উপরে ক্লাস নিয়েছিলাম, লেকচার নিয়েছিলাম অ্যাটোপিক ডার্মাটাইটিসের উপরে। তো অ্যাটোপিক ডার্মাটাইটিসের ছবি, অনেকগুলো ছবি দেখিয়েছিলাম। অ্যাটোপিক ডার্মাটাইটিসের কোনো ছবি তোমাদের যদি অস্তিতে থাকে তাহলে সেটা হয়তো তোমাদেরকে আনসার করতে হবে, অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিসের উপরে এসএকিউ যেটা সেটাও থাকতে পারে। অ্যাটোপিক ডার্মাটাইটিসের এসএকিউ যেটা, এসএকিউতে ক্লিনিক্যাল সিনারিও বেস যদি আসে তাহলে সেখানে কোয়েশ্চেন সাধারণত এরকম হয়ে থাকে যে ধরো a child of 10 years old with eczematous lesions involving the flexural surfaces and intense pruritus। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই বলা হচ্ছে যে কয়েকটা পয়েন্ট আসলো, তাহলে একটা আসলো তোমাদের এক্সিমেটাস লেশন, অথবা এক্সিমেটাস লেশন না বলে এখানে পেপুলোস্কোমাস লেশন, পেপুলোস্কোমাস লেশনও বলা যেতে পারে, and involving mainly because in case of childhood there is tendency to involve the flexural surfaces। তো আরেকটা পয়েন্ট হচ্ছে ইনভলভিং দ্য ফ্লেক্সুরাল সারফেসেস, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইনটেন্স প্লুরাইটাস। যে তো পেপুলোস্কোমাস lesions involving the flexural surfaces and intense pruritus এটা থাকতে পারে, সাথে অন্য অংশে থাকতে পারে যে the baby has got history of bronchial asthma। So for example, the baby has got history of bronchial asthma। So if it is so, তাহলে কোয়েশ্চেন কি হতে পারে যে হোয়াট ইজ ইয়োর ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা কি? হাউ ডু ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট, দেন হাউ ডু ইউ ম্যানেজ দ্য পেশেন্ট। এই ভাগ করে যখন বলা হবে, তো তোমরা এটা আনসার করার সময় শুধু অ্যাটোপিক ডার্মাটাইটিস না বলে যদি লিখো যে চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাহলে বোঝা গেল যে চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিসে যেহেতু বাচ্চা বয়স, তারপরেও ডিজিজটার নাম ওভাবেই চাইল্ডহুড অ্যাটোপিক ডার্মাটাইটিস। এখন যদি সেখানে বলে যে হোয়াট মাইট বি দ্য আদার ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে আদার ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে যত সংক্ষেপে সম্ভব, সেখানে তোমাদেরকে আগেই পড়িয়ে দেওয়া হয়েছিল, মনে আছে নিশ্চয়, যে সেখানে কিছু মেজর ক্রাইটেরিয়া আছে এবং সেখানে কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে। তো মেজর ক্রাইটেরিয়াটা প্রথমে তো লিখে নিতে হবে, মেজর ক্রাইটেরিয়াটা, দেন মাইনর ক্রাইটেরিয়াটা লিখলাম। তারপরে যেটা হচ্ছে যে এখানে যে হাউ ডু ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। ইনভেস্টিগেট দ্য পেশেন্টের মধ্যে অ্যাটোপিক ডার্মাটাইটিসে there is no, in fact there is no specific investigation to make a diagnosis of atopic dermatitis। সেটা তো জানোই তোমরা, সে কারণে this is a criteria based diagnosis। কিন্তু বলা হয় থাকে যেখানে সাপোর্টিং এভিডেন্স থাকতে পারে, ওভাবেই লিখতে হবে ইনভেস্টিগেশনে, যে there is no specific investigation or confirmatory investigation to reach to the diagnosis of atopic dermatitis, but there are some investigations that can indicate or help reach a diagnosis, because this is a criteria based diagnosis। So ইনভেস্টিগেশন এর মধ্যে তোমরা সিবিসি, প্রথমে যদি আমরা আসি যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, তাহলে এই কমপ্লিট ব্লাড কাউন্টে একটা সাসপেক্টেড অ্যাটোপিক ডার্মাটাইটিস এর পেশেন্টের
কি পাওয়া যেতে পারে? কেউ কি একজন আনসার করতে পারো? কমপ্লিট ব্লাড কাউন্টে কি পাওয়া যেতে পারে অ্যাটোপিক ডার্মাটাইটিসে? এনিওয়ান? স্যার রেইজ টোটাল হিমোগ্লোবিন ই। শিউম আমি শুনছি না, আবার বলো, জুড়ে বলো। স্যার রেইজ টোটাল হিমোগ্লোবিন ই। রেজ টোটাল হিমোগ্লোবিন ই স্পেসিফিক। স্যার হিমোগ্লোবিন ই লেভেলটা বেড়ে যাবে। হিমোগ্লোবিন ই বলছো না? হিমোগ্লোবিন ই, হ্যাঁ স্যার। না, সিবিসি তে আর ইউসোনিফিল লেভেলটা বেড়ে যায়। ভেরি গুড, ভেরি গুড। তো উই শুড টেক দিস আনসার। এটা হচ্ছে যে ইওসিনোফিল কাউন্টটা বেড়ে যাবে। সিবিসি করলে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। তোমাদেরকে আমি সেই খুব ইন্টারেস্টিং একটা হাইজিন হাইপোথিসিসের কথা বলেছিলাম কিনা, যেখানে বলা হচ্ছে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস হচ্ছে যে যে বেবিগুলো মোর হাইজিনিক কন্ডিশনে থাকে তাদের বেশি অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই ব্যাখ্যাটা এই কারণে বলছি যে এই ব্যাখ্যাটা জানা থাকলে এই আনসারটা মনে রাখা মানে সহজ হবে। যে হাইজিন হাইপোথিসিস বলছে যে the babies who live in more hygienic condition, they tend to develop more atopic dermatitis. Why? Because in unhygienic condition there is helminthiasis. তো যখন হেলমিনথিয়াসিস হয় তখন ওই হেলমিন্থ গুলোকে কন্টেইন করার জন্য আমাদের ওদিকে মোর আইজিই প্রয়োজন হয়। হেলমিন্থ গুলোকে ফাইট করার জন্য মোর আইজিই প্রয়োজন হয়। তখন আইজিই মোর আইজি ইজ নট অ্যাভেলেবল ফর দ্য রিঅ্যাকশন নেসেসারি টু প্রডিউস অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা হাইজিন হাইপোথিসিসে বলা হয়। যেটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে হেলমিনথিয়াসিসেও তোমরা জানো একই ব্যাপার, যে হেলমিনথিয়াসিসেও ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়। ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়। তো সেজন্য একটা হলো বললা যে তুমি যে কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমি সেখানে পাবো যে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যায়। সেইটার সাথে সাথে একটা আমি বলে রাখি, যেটা এখন আমাদের অনেক অনেক বেশি ইনভেস্টিগেশনটা হয়, দ্যাট ইজ মোর স্পেসিফিক ইনভেস্টিগেশন, যেটাকে বলা হয় এটা তোমাদের মনে রাখলে ভালো, ইসিপি বলে। ইসিপি ইওসিনোফিলিক ক্যাটায়নিক প্রোটিন, ইসিপি। ইসিপি ইজ more specific investigation for the diagnosis of atopic dermatitis. তাহলে এটা একটা বললাম ইওসিনোফিল কাউন্ট, ইসিপি, ইওসিনোফিলিক ক্যাটায়নিক প্রোটিন। আরেকটা সাপোর্টিং এভিডেন্স যেটা বলছিল আগে সেটা হচ্ছে যে সেরাম আইজি লেভেল। এখন যেটা মনে রাখার ব্যাপার হচ্ছে যে সেরাম আইজি লেভেল কিন্তু অনেকগুলো কন্ডিশন নিয়ে বাড়ে। যেমন সিম্পল যেটা বলছিলাম যে হেলমিনথিয়াসিসেও সেরাম আইজি লেভেল বেড়ে যায়, বিশেষ করে টোটাল আইজি লেভেলটা। তাহলে যদি টোটাল আইজি লেভেল অ্যাটোপিক ডার্মাটাইটিস ছাড়া অন্যান্য কন্ডিশন গুলোতেও বাড়ে, তাহলে তো আর আমি বলতে পারছি না যে টোটাল আইজি লেভেলটা স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর অ্যাটোপিক ডার্মাটাইটিস। সেজন্য আমরা প্রথমেই বলেছিলাম যে দিস আর সাপোর্টিভ ইনভেস্টিগেশন। তাহলে এটা মনে রাখো যে সেরাম টোটাল আইজি। এখন প্রশ্ন হচ্ছে এখানে যেটা তোমাদের ভাইভাতেও কাজে দিতে পারে, যে প্রশ্নটা যে তোমাদের মধ্যে কি কেউ বলতে পারো যে আমরা কোন টেস্ট করে স্পেসিফিক, এটা হলো টোটাল আইজি, এটা আমাদের ল্যাবে প্রতিদিন হয়, কিন্তু কোন টেস্ট করে আমরা স্পেসিফিক আইজিইটা ডিটেক্ট করি? কোন একটা স্পেসিফিক সাবস্টেন্সের বিরুদ্ধে যে আইজিটা ব্লাডে রেজ করে, এইটা আমরা কোন টেস্ট করে ডিটেক্ট করি? কেউ কি বলতে পারো? নার্গিস, নার্গিস আর চম্পা? স্যার জানি না। জানা আছে নাকি? আচ্ছা শোনো, এটা হচ্ছে এটা এটা একটু অ্যাডভান্স লেভেল। অ্যাকচুয়ালি এটাকে রাস্ট টেস্ট বলে, যদিও আমাদের এটা হয়। হ্যাঁ, রাস্ট টেস্ট তোমরা পড়েছো ইমিউনোলজিতে, রেডিও অ্যালার্গো সরবেন্ট টেস্ট বা রাস্ট টেস্ট। রাস্ট টেস্ট এটা রিটেনের খাতায় এগুলো লিখতে হয়,
to carry more marks, and sometimes it also helps in viva. The RAS test বা রেডিও এলার্গো সরভেন্ট টেস্ট, RAS test, এই RAS টেস্টের মাধ্যমে আমরা সেরাম স্পেসিফিক আইজিইটা ডিটেক্ট করতে পারি, সেরাম স্পেসিফিক আইজি। তো এই তো কয়েকটা ইনভেস্টিগেশন। এট দ্য এন্ড অফ দ্য ডে আর একটা ইনভেস্টিগেশন আছে আমাদের স্কিনে, খুবই জনপ্রিয়। সেটা কি? সেটাকে আমরা বলি স্কিন বায়োপসি। স্কিন বায়োপসিতে অ্যাটোপিক ডার্মাটাইটিসের আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসের কোনো স্পেসিফিক ক্যারেক্টার না পেলেও আমরা স্কিন বায়োপসি করে এক্সিমার যে ক্লিনিক্যাল ফিচার আছে সেই এক্সিমার ক্লিনিক্যাল ফিচারটা তো অবশ্যই পেতে পারি। তো এগুলো গেলে তোমার ইনভেস্টিগেশন, দিস আর সিম্পল থিং। কমপ্লিট ব্লাড কাউন্ট, সেখানে ইওসিনোফিল কাউন্ট বেড়ে যাবে। টু বি মোর স্পেসিফিক, আমরা ইওসিনোফিলিক ক্যাটায়নিক প্রোটিন পাচ্ছি এবং আমরা টোটাল আইজি ডিটেক্ট করতে পারছি, সেরাম আইজি লেভেল যেটা। এবং if we go for specific IgE, then we can go for RAS test. By doing RAS test, we can go for specific IgE. So these are the tests that support whether the particular patient is suffering from atopic dermatitis or not. And lastly, we can go for skin biopsy. So this is it about the investigation. Now come to the management portion. ম্যানেজমেন্ট পোর্শনে যখন আসো তখন কেউ একজন বলো যে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট গাইডলাইন ফর অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা তো অনেক ডিটেইল পড়ানো হয়েছিল, অত ডিটেইল হয়তো লাগবে না, লেকচার ক্লাসে তো সবসময় ডিটেইলি বলা হয় থাকে, কিন্তু ওখান থেকে ইউ শুড পিক আপ দ্য মেইন পয়েন্ট এন্ড মেমোরাইজ দোজ মেইন পয়েন্ট। তাহলে কি কি বলো? Anyone can volunteer? কিছু আমাদের জেনারেল মেজার্স আছে আর কিছু স্পেসিফিক মেজার্স, কিছু জেনারেল মেজার্স আর কিছু স্পেসিফিক মেজার্স। তো জেনারেল মেজার্স এর মধ্যে কি জেনারেল মেজার্স এর মধ্যে বলছে যে অ্যাভয়েডেন্স অফ হিট কোল্ড, কারণ এক্সেসিভ হিট বা এক্সেসিভ কোল্ড এগুলো দেখা যায় যে অ্যাটোপিক ডার্মাটাইটিস বাড়িয়ে দেয় অনেক সময়। তো সেই জন্য এটা হচ্ছে জেনারেল মেজার্স। তারপরে আছে কিছু স্পেসিফিক মেজার্স। স্পেসিফিক মেজার্স এর মধ্যে জেনারেল মেজার্স এর মধ্যে আরো কিছু পয়েন্ট আছে। অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ হিট, অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ কোল্ড, দেন অ্যাভয়েডেন্স অফ ক্লোথস লাইক সিনথেটিক ক্লোথস। সিনথেটিক ক্লোথস গুলোকে অ্যাভয়েড করতে হবে। we have to encourage wearing of cotton clothes, এটা। then avoidance of external irritants like dust, ডাস্ট এক্সপোজার যাতে না হয় সেগুলো হচ্ছে এক্সটার্নাল ইরিটেন্টস, সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এগুলো হচ্ছে তোমার জেনারেল মেজারমেন্ট। হোয়াট আর দ্য স্পেসিফিক মেজারমেন্টস? স্পেসিফিক মেজারমেন্টস এর মধ্যে আমরা যেগুলো ইউজ করতে পারি সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার স্টিরয়েড। স্টিরয়েড আমরা কি কি ফর্মে দিতে পারি? স্টিরয়েডটা দেওয়া যেতে পারে আমাদের লোকাল ফর্মে, লোকাল স্টেরয়েড, আর একটা হচ্ছে সিস্টেমিক স্টেরয়েড। দুইটা ফর্মে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসে ইউজ করতে পারি। তো স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড আছে, লোকাল স্টেরয়েড। তারপরে নেক্সট যেটা তোমরা বলতে হবে সেটা হচ্ছে যে ক্যালসিনিউরিন ইনহিবিটর। ক্যালসিনিউরিন ইনহিবিটর কি আছে? যেমন ধরো ট্যাক্রোলিমাস বা পিমেক্রোলিমাস বলা হয়ে থাকে। আমাদের এইখানে আমাদের দেশে কিছুদিন আগেও খুব ভালো পিমেক্রোলিমাস অ্যাভেইলেবল ছিল, যেটা তোমরা জানতেও পারো যে ইন্টারন্যাশনাল মার্কেটে নোভার্টিস মার্কেটিং করে এলিডিয়াল নামে। হ্যাঁ, এটা অনেক পেশেন্ট চায় বা অনেক পেশেন্ট জানেও এটা যে এলিডিয়াল যেটা মার্কেটিং ছিল এটা ছিল পিমেক্রোলিমাস, কিন্তু এখন এটা পিমেক্রোলিমাস যেটা এটা পাওয়া যায় না, কিন্তু আমাদের দেশে যেটা অ্যাভেইলেবল সেটা হচ্ছে তোমার টেক্রোলিমাস। টেক্রোলিমাসটা আমাদের দেশে ভেরি মাচ অ্যাভেইলেবল।
এই ট্যাক্রোলিমাসের তোমরা তো স্টেরয়েডটা জানো, অনেক সময় যে স্টেরয়েডের স্ট্রেংথটা জানো, স্টেরয়েডটা পটেন্ট স্টেরয়েড আছে, যেমন মাইল্ড পটেন্ট স্টেরয়েড আছে, সুপার পটেন্ট স্টেরয়েড আছে। তো এখানে অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য আমরা বলি যে মেইনলি তোমাদেরকে হ্যান্ড এবং বডি এগুলোর জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে তোমার পটেন্ট স্টেরয়েড অ্যাটোপিক ডার্মাটাইটিস। কিন্তু ফেস ফেস এইসব জায়গার জন্য, স্পেশালি ফেসের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে মাইল্ড স্টেরয়েড। মাইল্ড স্টেরয়েডের মধ্যে মাইল্ড স্টেরয়েড এখানে যদি ভাইভাতে যদি অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে কথা হয় তাহলে ডেফিনেটলি স্টেরয়েড নিয়েও কথা হবে। যেমন মাইল্ড স্টেরয়েডের মধ্যে অন্তত একটা নাম মনে রাখো, সেটা হচ্ছে যে হাইড্রোকর্টিসন। মাইল্ড স্টেরয়েড হাইড্রোকর্টিসন, আমাদের এখানে 1% হাইড্রোকর্টিসনটা পাওয়া যায় মাইল্ড স্টেরয়েড, এটা হচ্ছে 1% হাইড্রোকর্টিসন। হ্যাঁ, আর যদি বলে যে পটেন্ট স্টেরয়েডের নাম বলো, তাহলে পটেন্ট স্টেরয়েডের অন্তত একটা নাম যদি মনে রাখো তাহলে ক্লোবিটাসল প্রোপিওনেট, 0.5% ক্লোবিটাসল প্রোপিওনেট, এটা হচ্ছে তোমার পটেন্ট স্টেরয়েড। আর মাইল্ড স্টেরয়েড হচ্ছে হাইড্রোকর্টিসন। এটা জানা খুবই ইম্পর্টেন্ট, বিকজ অন্তত তারপর ইন্টারমিডিয়েট স্ট্রেংথের স্টেরয়েড আছে, সেটা না হয় নাই বললাম, কিন্তু পটেন্ট স্টেরয়েড ক্লোবিটাসল প্রোপিওনেট এটা খুব র্যান্ডমলি আমাদের এখানে ইউজ করা হয়ে থাকে, এবং ফেস বা ডেলিকেট পার্টস অফ দ্য বডি সেখানে অলওয়েজ মাইল্ড স্টেরয়েড লাইক হাইড্রোকর্টিসনটা ইউজ করতে হয়। তারপরে যেটা এটা বললাম আমরা যে লোকাল স্টেরয়েডের কথা, দেন লোকাল স্টেরয়েডের মধ্যে আরেকটা বলছিলাম আমরা যে ক্যালসিনিউরিন ইনহিবিটর। ক্যালসিনিউরিন ইনহিবিটর আই মিন ট্যাক্রোলিমাস এবং পিম্যাক্রোলিমাস। তো সেটা ট্যাক্রোলিমাস এবং পিম্যাক্রোলিমাস, যেটা আমাদের পিম্যাক্রোলিমাসে পাওয়া যায়, ট্যাক্রোলিমাস ইজ অ্যাভেলেবল ইন টু স্ট্রেন্থ, এটা হচ্ছে 0.1% আর এটা হলো 0.03%। 0.1% এবং 0.03% এই দুইটা স্ট্রেন্থে ট্যাক্রোলিমাসটা অ্যাভেলেবল। তো অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য এটা ইট ইজ এ ভেরি ইউজফুল ড্রাগ। দেন সিস্টেমিক ড্রাগসের মধ্যে যদি তুমি বলো যে সিস্টেমিক স্টেরয়েড বললা, দেন স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট। তো যখনই আমরা স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টস এর কথা বলি বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের কথা বলি, সেখানে যদি কয়েকটা নাম তোমাকে লিখতে হয়, তোমরা নিশ্চয় দেখেছো যে even in other diseases also we use different kinds of immunosuppressive drugs. So there are methotrexate is there, azathioprine is there, mycophenolate mofetil is there. These are the few names that you have to remember. Methotrexate, azathioprine, mycophenolate mofetil, cyclosporin, cyclophosphamide. So these are the few drugs. But for a particular disease, you have to give priority to a particular immunosuppressive drug. So for example, for atopic dermatitis, the best immunosuppressive drug is cyclosporin. Cyclosporin is used in case of atopic dermatitis. So if you are asked in the Viva or even in OSPE, which is the best immunosuppressive drug for treatment of atopic dermatitis, you must say cyclosporin is the best immunosuppressive drug for use of atopic dermatitis. এটা ছাড়াও যদি বলা হয়ে থাকে যে হোয়াট আর দ্য আদার ট্রিটমেন্ট মডালিটিস অফ অ্যাটোপিক ডার্মাটাইটিস, অন্তত নামগুলো তোমাদেরকে জানতে হবে বা বলতে হবে। এগুলো তো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে, যে সাইক্লোস্পোরিনের কথা লিখে তুমি অন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের কথা লিখলা। সাইক্লোস্পোরিনের সাইড এফেক্ট কি? Cyclosporin can cause hypertension. This is the most important side effect of cyclosporin. So if a patient is getting cyclosporin, his or her
blood pressure should be monitored regularly, number one. And number two, his or her renal function should be monitored regularly. So these are the two important uh, measure that you have to take when you are treating a patient with cyclosporine for any disease. So this is one. Having said that, what are the other treatment modalities যদি বলা হয়ে থাকে আর কি করতে পারে অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য? আর যেটা আমরা করতে পারি, সাইক্লোস্পোরিন দেওয়া হয় সাধারণত when, একটা জিনিস মনে রাখবো যে সাইক্লোস্পোরিন দেওয়া হয় সাধারণত when the patient needs admission or when the atopic dermatitis is very severe, তখন আমরা সাইক্লোস্পোরিন দিয়ে থাকি। আর তো অ্যাটোপিক স্কিন যেটা, এই অ্যাটোপিক স্কিনটা টেন্ডেন্সি থাকে, যে অ্যাটোপিক স্কিনের টেন্ডেন্সি থাকে টু গেট ভেরি ইজিলি ইনফেক্টেড। কি দিয়ে সেটা ইনফেকশন হয়? এটা তোমার ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, যেটাকে আমরা বলি যে ফাঙ্গাল কলোনাইজেশন অফ অ্যাটোপিক স্কিন। ফাঙ্গাল কলোনাইজেশন অফ অ্যাটোপিক স্কিন, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গিভ অ্যান্টিফাঙ্গাল। তাহলে এগুলো পড়ে আসবে, এগুলো পড়ে তোমরা যদি সময় পাও, লিখার মতো সময় থাকে, সেই ধরনের কোয়েশ্চেনে, একটা পার্টিকুলার কোয়েশ্চেনের মার্কস অনুযায়ী বা ভাইভাতে কিন্তু শুধু ডার্মাটোলজিস্ট যদি বসেন এবং ওই দিন কিন্তু তিনি অ্যাটোপিক ডার্মাটাইটিস এটার উপরই কোয়েশ্চেন করে পুরো ভাইভাটা তোমার সাজিয়ে ফেলতে পারে। তো সেই জন্য সেইখানে হয়তো এগুলা কাজে দিবে। তো ফাঙ্গাল কলোনাইজেশন থাকলে অ্যান্টিফাঙ্গাল। আবার যদি দেখো যে তুমি বলতে পারো যে ধরো এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অবভিয়াসলি যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে তাহলে সেখানে তোমাকে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যাটোপিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট ইনফেকশন হচ্ছে ভাইরাল ইনফেকশন। এটা কোন ভাইরাস দিয়ে হয়? সেটা হচ্ছে হার্পেস সিমপ্লেক্স ভাইরাস, এইচএসভি or হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে একটা ইনফেকশন হয়, ভাইরাল ইনফেকশন। যদি ভাইরাল ইনফেকশন হয়, তুমি সাসপেক্ট করো যে অ্যাটোপিক ডার্মাটাইটিসে ভাইরাল ইনফেকশন হার্পেস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অ্যান্টিভাইরাল ইউজ করতে পারে। এটার একটা নাম আছে এক্সিমা হারপেটিকাম। এক্সিমা হারপেটিকাম একটা স্পেশাল সিচুয়েশন when atopic skin is secondary infected by the herpes virus, তখন আমরা বলি এক্সিমা হারপেটিকাম। তো তার মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, ফাঙ্গাল কলোনাইজেশন হতে পারে। যদি এরকম হয় তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ট্রিটমেন্ট দিতে হবে। আর বলছিলাম আমরা যে তোমার এই সিস্টেমিক ড্রাগ যেগুলো আলোচনা করলাম এগুলোর বাইরে আর কি, বাইরে যেটা হচ্ছে যে তোমরা ফটোথেরাপির কথা বলতে পারো। যে ফটোথেরাপি কিন্তু ইভেন আমাদের সিলেটেও কিন্তু ফটোথেরাপি হয় আমাদের, though it is not available in our department but it is available in many departments, in many medical colleges including Mohammed Sheikh Mujib Medical Vishwavidyalaya, Bogula Medical College, so on. And phototherapy is also a good modality of treatment. সেখানে তোমরা শুধু যদি নামগুলো বলো যে ফটোথেরাপি দিয়ে কুবা আছে, PUVA, সোরালেন প্লাস UVA, এটা একটা মডালিটি অফ ট্রিটমেন্ট। আর আরেকটা হচ্ছে UVB or ultraviolet B। এই আলট্রাভায়োলেট বি or UVB এগুলো আবার কুবা এবং UVB এই দুইটার কথাই যদি বলো, দুইটাই কিন্তু আবার দুইটারই আবার লোকাল ফর্ম আছে, সিস্টেমিক ফর্ম আছে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটারই একটা লোকাল ফর্ম আছে, একটা সিস্টেমিক, মানে লোকাল কুবা, সিস্টেমিক কুবা। আবার UVB বিটা লোকাল UVB, সিস্টেমিক UVB। এটা কি রকম? ধরো অ্যাটোপিক ডার্মাটাইটিস শুধু হাত ইনভলভ করেছে, আমরা বলি যে অ্যাটোপিক ডার্মাটাইটিস ক্যান প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ হ্যান্ড এক্সিমা, শুধু বোথ হ্যান্ড। যদি তাই হয় তাহলে বোথ
ওই দুটো বোথ হ্যান্ডেই আমরা যখন ইউভিভিটা দেই তখন এটাকে আমরা বলছি যে লোকাল ইউভিভি। এটা আলাদা একটা মেশিন আছে। আর যখন জেনারেলাইজড হবে, আমরা যখন পুরো একটা টিউবের মধ্যে ঢুকে পড়ে পেশেন্টটা, তখন যে ইউভিভিটা দেওয়া হয় এটাকে বলা হয় সিস্টেমিক ইউভিভি। তো এরকম দুইটার ক্ষেত্রেই ভাগ আছে। তো এই পয়েন্টস গুলা দিস মাচ অ্যাবাউট অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলো তোমাদের জানলেই হবে। তবে এখানে মূল পয়েন্ট হচ্ছে যে মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া গুলো তোমরা আরেকবার দেখে নিও। তো দিস ইজ অল ফর টুডে অ্যাবাউট অ্যাটোপিক ডার্মাটাইটিস। হ্যাঁ, আমরা জানি না যে পরীক্ষার আগে আর যদি কথা বলার সুযোগ পাই তাহলে তো আমরা অবশ্যই কথা বলবো। তোমাদের নেক্সট তো আমাদের ডিপার্টমেন্টের অন্য টিচারদের সাথে কথা আছে। হ্যাঁ, তো আমার একটা মিটিংও আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।